হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি ভাই তোমার অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার কৌশল। সো চলো জিনিসটা একটু করে দেখে আসি আমরা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া বলতে আসলে কি বোঝায়। খেয়াল করে দেখো ভাই, ফার্স্ট অফ অল আমরা যদি এটা অ্যালকিনকে দেখতে চাই, আমি যদি সাপোজ এটা তোমার ইথিনকে দেখাই, এখানে দেখো ইথিনের সংকেত আমরা সবাই জানি ভাই CH2 ডাবল বন্ড, তোমার এখানে কি হয় ভাই CH2 হয়। তো এখানে দেখো একটা জিনিস, এখানের মধ্যে যে আমাদের এখানে CH2 দিয়ে তারপর যে আমরা এখানে একটা ডাবল বন্ড দিলাম, খেয়াল করে দেখো আমরা এখানে একটা যে ডাবল বন্ড দিলাম, তারপরে তোমার আমরা এখানে কত দিলাম ভাই CH2, সেটাকে তো আমরা ইথিন বলি তাই না। তাহলে এখানে খেয়াল করে দেখো ভাই, এই ডাবল বন্ডের মধ্যে আমরা সবাই জানি সেটা কি ভাই, সেটা হইতেছে ভাই এই যে একটা ডাবল বন্ডের মধ্যে একটা বন্ধন হচ্ছে তোমার ভাই পাই বন্ধন, এবং আরেকটা বন্ধনকে আমরা বলি হচ্ছে ভাই, নিচেরটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই সিগমা বন্ধন। তুমি উপরেরটাকে চাইলেও বলতে পারো। বেসিক্যালি ব্যাপার হচ্ছে ভাই তোমার এরকম, যদি ডাবল বন্ধন থাকে তাহলে ডাবল বন্ডের মধ্যে একটা হয় তোমার হচ্ছে ভাই পাই বন্ধন, একটা হয় তোমার কি বলতো ভাই সিগমা বন্ধন। ওকে, সেটা সবাই আমরা এখানে জানি। আচ্ছা, তো পাই বন্ধনের যে ইলেকট্রন গুলা সেগুলো হচ্ছে কি হয়, কিরকম হয় বলতো ভাই, সঞ্চরণশীল হয়। খেয়াল করে দেখো আমরা সবাই জানি, আমি তোমাকে একটু ইনফরমেশন গুলো লিখে দিই। সেটা হচ্ছে ভাই, আমার যদি একটা ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড, ওই ডাবল বন্ডের মধ্যে একটা থাকবে হচ্ছে ভাই পাই বন্ধন, একটা থাকবে হচ্ছে আমাদের সিগমা বন্ধন। তাহলে একটি থাকবে হচ্ছে ভাই পাই বন্ধন বা পাই বন্ড, আর একটা থাকে হচ্ছে আমাদের ভাই সিগমা বন্ড। ওকে, আমি আশা করতেছি তোমরা পাই বন্ড কি জিনিস, সিগমা বন্ড কি জিনিস সেগুলো জানো সবাই। আচ্ছা, তারপর দেখো, আর তুমি যদি ভাই ট্রিপল বন্ড নিতা, ওই ট্রিপল বন্ডের মধ্যে আমরা এটাও জানি যে একটা থাকে হচ্ছে ভাই সিগমা বন্ড এবং বাকি দুইটা থাকে হচ্ছে ভাই পাই বন্ড। একটা থাকে হচ্ছে সিগমা বন্ড, বাকি দুইটা থাকে হচ্ছে তোমার ভাই পাই বন্ড। ওকে, তা এরপর দেখো, এরপর আমরা আরেকটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে ভাই পাই বন্ডের মধ্যে যে ইলেকট্রন গুলা থাকে, আমরা জানি প্রত্যেকটা বন্ধনে দুটো ইলেকট্রন থাকে না। সো পাই বন্ডের মধ্যে যে ইলেকট্রন গুলা থাকে সেগুলো থাকে হচ্ছে ভাই সঞ্চরণশীল। তার মানে এখানে আমরা আরেকটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে ভাই পাই বন্ধনে বা পাই বন্ধনে যে ইলেকট্রন গুলো থাকে, যে ইলেকট্রন গুলো থাকে তারা হলো সঞ্চরণশীল ইলেকট্রন, তারা হলো সঞ্চরণশীল সঞ্চরণশীল ইলেকট্রন। এখন কোয়েশ্চন হচ্ছে ভাই, সঞ্চরণশীল ইলেকট্রন বলতে আসলে কি বোঝায়? সঞ্চরণশীল ইলেকট্রন বলতে আসলে বোঝায় এই ইলেকট্রনগুলা সহজে চলাচল করতে পারে। তার মানে দেখো তো এখানে এই যে সঞ্চরণশীল ইলেকট্রন আমরা লিখলাম, এই সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা আসলে আমরা কি বোঝাচ্ছি বলতো, এরা হচ্ছে ভাই তোমার সহজে চলাচল করতে পারে। সো এরা হচ্ছে তোমার ভাই সহজে চলাচল করতে পারে। So, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো সবাই। তো এখানে যে জিনিসটা আছে সেটা দেখো, এখানে ধরো ভাই, এখানে আমি যদি ইথিন যখন আমরা চিন্তা করতেছি, তো ইথিনের মধ্যে তো ডাবল বন্ড, তাহলে একটা এর মধ্যে একটা সিগমা আছে, একটা পাই আছে। তো পাই বন্ধনের মধ্যে তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন আছে, কারণ অলরেডি আমরা বলে আসছি যে পাই বন্ধনে এখানে কি থাকে, সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। সো তাহলে এখানকার ইলেকট্রনগুলো কিন্তু সহজেই চলাচল করতে পারে। এটার ফলে যেটা হয়, সাপোজ ধরো ভাই তোমার এখানে HCl আছে, সাপোজ ধরো তুমি এটার সাথে কাকে বিক্রিয়া করাচ্ছ, HCl কে বিক্রিয়া করাচ্ছ। তো আমরা জানি HCl যৌগটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা দেখব HCl যৌগটার মধ্যে এই হাইড্রোজেন এবং ক্লোরিনের একটা বন্ধন আছে, রাইট। আমরা সবাই জানি যে HCl যৌগটার মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিনের একটা বন্ধন আছে, কিন্তু এই বন্ধনে ইলেকট্রন আছে কয়টা বলতো ভাই, দুইটা। আমরা জানি প্রত্যেকটা বন্ধনে ইলেকট্রন থাকে দুইটা, কিন্তু প্রবলেমটা হইলো কি, প্রবলেমটা হচ্ছে তোমার ভাই এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি বলতো ভাই, শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া। মানে বন্ধনে যে শেয়ার ইলেকট্রনগুলো শেয়ার করবে, যেমন দেখো তো হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা, এটা কি একটা, এটা একটা সিগমা বন্ধন এবং একটা সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনে কি হয় ভাই, সমযোজী বন্ধনে হয় তোমার হচ্ছে ভাই ইলেকট্রনের শেয়ার। কোয়েশ্চন হচ্ছে আমি কিভাবে বুঝলাম এটা সমযোজী বন্ধন, হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিনও একটা অধাতু, অধাতু অধাতুগুলোর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তো সমযোজী বন্ধনে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, আবার তোমার ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে, কিন্তু আমরা সবাই জানি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। এর ফলে কি করবে দেখো তো, এর ফলে ক্লোরিন এই শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে নিয়ে আসে। তো ইলেকট্রনগুলোকে যদি তার নিজের দিকে নিয়ে আসে, তাহলে ক্লোরিন ইলেকট্রন বেড়ে গেছে, তাই আমরা ক্লোরিনের উপরে নেগেটিভ দিই। আর হাইড্রোজেন থেকে কমে গেছে, তাই এটা আমরা পজিটিভ দিই, কারণ হাইড্রোজেন আগে একটা শেয়ার করেছিল, তার তার সেই শেয়ারকৃত ইলেকট্রনটাকে কে নিয়ে গেছে, ক্লোরিন নিয়ে গেছে। ফলে আমরা জন্য লিখি এই সেলকে আমরা কিভাবে লিখতে পারি, H+ এবং Cl-। এখন এখানে খেয়াল করে দেখো জিনিসটা যেটা হবে, সেটা হচ্ছে ভাই H+ যেটা আছে সেটা কিন্তু, তাহলে তোমার দেখো তো এই যে আমরা প্লাস দ্বারা আসলে কি বুঝাই,
প্লাস দ্বারা আমরা বোঝাই হচ্ছে ভাই ইলেকট্রনের অভাব, রাইট? প্লাস দ্বারা আমরা সবাই জানি এটা বোঝাই হচ্ছে তোমার ভাই ইলেকট্রনের অভাব। এবং দেখো তো ভাই নেগেটিভ দ্বারা কি বোঝায়? ইলেকট্রনের আধিক্য বা ইলেকট্রনের মানে বেশি আছে এটা বোঝাচ্ছে। তাহলে ফার্স্টে দেখো ভাই এখানে কি হবে, সেটা হচ্ছে যে ভাই যেটা হবে, এই প্লাসের তো ইলেকট্রন দরকার, তখন সে কি করবে, সে দেখবে যে এই ইথিন যেটা আছে এখানে তো সঞ্চরণশীল ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলোকে সে তখন রিসিভ করে ফেলবে। তার মানে এখানে জিনিসটা দেখো, এইখানে যদি আমরা বলি, আমরা পড়তেছিলাম অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার কৌশল, তো এই সংযোজন বিক্রিয়াটা কেন ঘটলো, মানে কেন এখানে হচ্ছে তোমার এইচটা এসে যুক্ত হবে, কারণ এইচ প্লাসটা এই ইলেকট্রনগুলোকে রিসিভ করতে যাচ্ছে, রাইট? এইচ প্লাসটা এসে এই ইথিনের এইচ প্লাসটা এসে এই ইথিনের তোমার পাই বন্ধন যেটা আছে ওই পাই বন্ধনের ইলেকট্রনকে রিসিভ করতে যাচ্ছে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই সংযোজন বিক্রিয়াটাকে তাহলে আমরা ইলেকট্রোফিলিক বলবো না আমরা নিউক্লিওফিলিক বলবো? খেয়াল করে দেখো তো এখানের মধ্যে ইথিনের মধ্যে কি আছে, এখানে ইথিনের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, এবং ওই সঞ্চরণশীল পাই ইলেকট্রনগুলোকে পাওয়ার জন্যই এই সংযোজন বিক্রিয়া ঘটতেছে। তার মানে এখানে আসলে বেসিক্যালি সংযোজন বিক্রিয়া ঘটতেছে কেন? এই ইলেকট্রনকে পাওয়ার জন্য। তার মানে এখানে আসলে এই সংযোজন বিক্রিয়াটাকে জন্য আমরা বলবো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আমি জিনিসটা তোমাকে আবার বুঝাই বলি। এখানে দেখো, এখানে যে ইথিনের মধ্যে যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন, তো পাই বন্ধনে কি থাকে ভাই? সঞ্চরণশীল পাই ইলেকট্রন। সেই ইলেকট্রনগুলোকে পাওয়ার জন্য তোমার হচ্ছে যে এইচ প্লাসটা এসে এখানে বসবে। তার মানে এখানে যে সংযোজন বিক্রিয়া ঘটবে, সংযোজন বিক্রিয়া মানে যুক্ত হওয়া, বা এইচ প্লাসটা সেখানে যে যুক্ত হবে, কেন যুক্ত হচ্ছে? ওই ইলেকট্রনগুলোকে পাওয়ার জন্য, রাইট? তার মানে ইলেকট্রনগুলোকে পাওয়ার জন্য এখানে সংযোজন বিক্রিয়া করতেছে। তাই এই ধরনের সংযোজন বিক্রিয়াকে আমরা বলবো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আমি লিখে দিব। তাহলে এখানে অ্যালকিনের সংযোজন বিক্রিয়াটা এটা কোন ধরনের? এটা হচ্ছে ভাই তোমার ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক। তাহলে চলো আমি লিখে দিই জিনিসটা এখানে। জিনিসটা এখানে কি লিখবো দেখো, আমরা লিখবো হচ্ছে তোমার এরকম যে অ্যালকিনের পাই বন্ধনে বিদ্যমান সঞ্চরণশীল ইলেকট্রনগুলোকে গ্রহণ করার মাধ্যমে সংযোজন বিক্রিয়া সম্পন্ন হয় বলে একে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলে। দেখো অলরেডি কিন্তু আমরা আলোচনা করে আসছিলাম, এই ফিলিক মানে কি? আকর্ষণ করা, আর ইলেকট্রন মানে কি? ইলেকট্রনকে আকর্ষণ করা। এই যে দেখো ওই পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো সেগুলোকে আকর্ষণ করেই তো সংযোজন বিক্রিয়াটা করছে, তাই এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলে। তো আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো, সংযোজন বিক্রিয়া বলে। তো ভাই আমরা যদি এখন দেখতে চাই অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার কৌশল মেকানিজম, আমরা এখন দেখতে যাচ্ছি অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মেকানিজম। ওকে, তো এটা আসলে বেসিক্যালি 2 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে বলো তো ভাই? 2 ধাপে। আমরা অলরেডি কিন্তু আগে আলোচনা করে আসছিলাম আগের লেকচারগুলোতে যে বেশিরভাগ জৈব যৌগই 2 ধাপে ঘটে। জৈব বিক্রিয়াগুলা, সরি, যে বেশিরভাগ জৈব বিক্রিয়াগুলা 2 ধাপে ঘটে। মাঝখানে এটা কি হয়? একটা অস্থায়ী যৌগ তৈরি হয়, পরবর্তীতে ফাইনাল যৌগ তৈরি হয়। যেমন দেখো নর্মাল যে তোমার হচ্ছে যে বিক্রিয়াগুলা, মানে যেগুলো অজৈব যৌগের বিক্রিয়া, ওগুলো হচ্ছে সরাসরি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়ে যায়। কিন্তু আমরা এটাও বলে আসছিলাম জৈব বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে বিক্রিয়ক থেকে একটা অস্থায়ী যৌগ তৈরি হবে, ওই অস্থায়ী যৌগ থেকে বেসিক্যালি তোমার হচ্ছে মেইন যৌগ তৈরি হয়। তাহলে দেখো অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মেকানিজম আমরা দেখবো। তাহলে স্টেপ 1 চলো আমরা দেখি। স্টেপ 1 এ কি হচ্ছে দেখি, চলো আমরা স্টেপ 1 এ কি হচ্ছে দেখো তো। ধরো তুমি হচ্ছে এখানে অ্যালকিনকে নিছো, তাহলে CH2, তারপরে তোমার এখানে ডাবল বন্ড, তারপরে তোমার এখানে CH2, এটা অ্যালকিন। ধরো তুমি অ্যালকিনের সাথে HCl এর সংযোজন বিক্রিয়া করাবা, তখন প্রথমে যেটা হবে HCl এর H প্লাসটা এই যে অ্যালকিনের ডাবল বন্ডে থাকা যে পাই বন্ধনের ইলেকট্রন সেগুলোকে রিসিভ করে ফেলবে, রিসিভ করে কোনো একটা কার্বনের সাথে যুক্ত হবে।
ধরা যাক এই কার্বনের সাথে যুক্ত হইলো, তার মানে জিনিসটা কি হচ্ছে দেখো তো, CH2 এখানে তো কোনো কিছু হয় নাই, মানে এটার সাথে কিন্তু যুক্ত হয় নাই, কিন্তু এই যে এখানে যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধন থেকে তো ইলেকট্রনকে কে নিয়ে ফেলছে, H+ নিয়ে ফেলছে, তাহলে কিন্তু আর পাই বন্ধন থাকবে না, তাহলে হয়ে যাবে সিঙ্গেল বন্ড। আর দেখো ওইটা নিয়ে ফেলার পরে এই পাশের CH2 সাথে যুক্ত হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে CH3। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, কি খেয়াল করবা দেখো, আমি তোমার বুঝাই বলি, খেয়াল করে দেখো। এইখানে তোমার হচ্ছে যে ভাই যে বন্ধনটা ছিল ফার্স্টে, এখানে ডাবল বন্ড ছিল না, ওই ডাবল বন্ডেও ইলেকট্রন আছে কয়টা, ওই ডাবল বন্ডেও কিন্তু ইলেকট্রন ছিল তোমার হচ্ছে ভাই দুইটা, প্রত্যেকটা বন্ডে তোমার হচ্ছে ইলেকট্রন কয়টা করে থাকে, দুইটা করে থাকে। তার মানে ওই দুইটা ইলেকট্রনের একটাতেও দিছিল হচ্ছে ACH2, আরেকটা দিছিল হচ্ছে ভাই ACH2। তাহলে খেয়াল করে দেখো, H+ কি করছে তখন, H+টা তখন ওই ইলেকট্রনটাকে রিসিভ করে কার সাথে যুক্ত হয়ে গেছে, এই CH2 সাথে। তাহলে ভাই এখানে দেখো তো, এই বাম পাশের যে CH2টা, সে তার ইলেকট্রন একটাকে হারাই ফেলছে না, কারণ সেটাকে কে নিয়ে ফেলছে, H+ নিয়ে ফেলছে। H+ নিয়ে ফেলে সে কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে। প্রথম কথা আমি তোমাকে জিনিসটা এখানে বুঝাই বলি, আমি একটু ভেঙে ভেঙে দেখাই জিনিসটা। প্রথমে দেখো এখানে ঘটনাটা কি হয়েছে এখানে, প্রথমে জিনিসটা চিন্তা করো যে এখানে তোমার CH2 ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডে তো দুইটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন দিছে 1 নাম্বার কার্বন, আরেকটা ইলেকট্রন দিছে 2 নাম্বার কার্বন। তাহলে এখানে কি হয়েছে দেখো, H+ তো এই ইলেকট্রনটাকে রিসিভ করে ফেলছে, তাহলে এখানে ডাবল বন্ড নাই। রিসিভ করে সে যেটা করছে সেটা হচ্ছে যে সে পাশের CH2 এর সাথে একটা হাইড্রোজেন বন্ড, এখানে হাইড্রোজেন দিয়ে যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই 2 নাম্বার যে কার্বনটা, সেটা ডাবল বন্ড ভেঙে যাওয়ার কারণে একটা ইলেকট্রনকে হারাই ফেলছিল এখানে, কারণ এই ডাবল বন্ডে তো আরেকটা ইলেকট্রন ছিল। তো যখন এখানে ডাবল বন্ড ভেঙে গেছে তখন তো সে একটা ইলেকট্রনকে হারাই ফেলছে, হারাই ফেলার পরেও সে তো আবার হাইড্রোজেনের সাথে কানেক্ট হয়ে গেছে, তখন ওইখানেও কয়টা ইলেকট্রন আছে, দুইটা, একটা হাইড্রোজেনের আর একটা হচ্ছে ভাই এই 2 নাম্বার কার্বনের। ফলে তার ক্ষতিপূরণ, মানে ক্ষতিটা পূরণ হয়ে গেছে। কিন্তু কিন্তু খেয়াল করে দেখো, 1 নাম্বার যে কার্বনটা ছিল তার কিন্তু ক্ষতিপূরণ হয় নাই এখনো, কারণ সে কিন্তু অন্য কারোর সাথে যুক্ত হয় নাই, ফলে সে কিন্তু লসে আছে। তাই এখানে একটা আমরা উপরে একটা প্লাস দিব। জিনিসটা আমি তোমাকে আবার ব্যাখ্যা করে, চলো আমি তোমাকে আবার একটু করে মুছে জিনিসটা ব্যাখ্যা করে, হয়তো অনেকের মনে কনফিউশন থাকতে পারে এখনো, আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করলেই তোমাদের একদম কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো দেখি আমরা আবার কি ঘটছে এখানে, দেখতে দেখতে থাকি। ইজি জিনিস, প্রথমে একটু করে একবার বুঝলে দেখবা বাকিটা সহজ লাগতেছে। ফার্স্টে দেখো ভাই, ফার্স্ট এখানে জিনিসটা চিন্তা করে এভাবে, যে এখানে একটা তোমার হচ্ছে কি আছে ভাই, একটা পাই বন্ধন আছে। এই পাই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। তো একটা ইলেকট্রন দিছে প্রথম কার্বন, এটা ইলেকট্রনটা দিছে দ্বিতীয় কার্বন, তার মানে এইখানে এটাকে আমরা 1 নাম্বার নাম দিচ্ছি, এটাকে আমরা 2 নাম্বার নাম দিচ্ছি। এবার H+ এসে এই H+ কয়টা ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে, একটা ইলেকট্রনকে। সো সে কি করবে দেখো, এই পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে সেটাকে রিসিভ করছে, সেটাকে রিসিভ করার পরে সে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, মানে সরি কার্বনের সাথে বন্ধন গঠন করছে, পাশের কার্বন 2 নাম্বার কার্বনের সাথে সাপোজ ধরো। তাহলে হাইড্রোজেনটা এসে তোমার হচ্ছে ভাই 2 নাম্বার কার্বনটার সাথে তোমার হচ্ছে ভাই বন্ধন গঠন করছে। তো বন্ধন যদি গঠন করে, তাহলে খেয়াল করে দেখো তো, প্রথম কথা, এই বন্ধন যখন গঠন করছে তখন তো ডাবল বন্ড ভেঙে গেছে, তার মানে এও লসে আছে, আবার এও লসে আছে। কিন্তু হাইড্রোজেন তো ভাই 2 নাম্বার কার্বনের সাথে একটা বন্ধন গঠন করে ফেলছে, তার মানে বন্ধনে কিন্তু ইলেকট্রন আবার কয়টা, দুইটা, একটা হাইড্রোজেনের, একটা হচ্ছে ভাই এই কার্বনের। তো কার্বন তাহলে যেটা হারাইছিল সেটা কিন্তু আবার ব্যাক পেয়ে গেছে, 2 নাম্বার কার্বনটা। কিন্তু 1 নাম্বার কার্বন তো কারোর সাথে আর বন্ধন গঠন করে নাই। তো 1 নাম্বার কার্বনে কিন্তু একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা ছিল সেটা কিন্তু তোমার হচ্ছে ভাই শর্ট হয়ে গেছে। তার মানে ইলেকট্রনের শর্টকে আমরা কিভাবে লিখি, প্লাস দিয়ে লিখি। তার মানে তাহলে এখানে দেখো, আমি তাহলে স্টেপ, এটা তো আমরা জাস্ট থিওরিটিক্যালি জিনিসটা এখানে বুঝলাম, তাহলে আমরা লিখবো কিভাবে দেখো, আমরা প্রথমে জিনিসটাকে লিখবো কিভাবে দেখো, স্টেপ ওয়ানে প্রথমে আমরা এই রিয়াকশনটা দেখাবো, এবং রিয়াকশনে দেখে আমি তোমাকে কিভাবে লিখবো, আমরা লিখবো এখানে CH3। তাহলে 1 নাম্বার স্টেপ আমরা লিখবো যে তোমার হচ্ছে যে ভাই এই ইথিনের সাথে এই H+ যুক্ত হয়ে পাই বন্ধন ভেঙে যায়, এবং এখানে একটা কি তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা লিখবো এরকম যে ইথিনের সাথে এই যে H+টাকে আমরা কি ইলেকট্রোফাইল বলি না নিউক্লিওফাইল বলি, অবভিয়াসলি আমরা ইলেকট্রোফাইল বলবো এটাকে, কারণ এটা পজিটিভ, তার মানে ইলেকট্রনকে চায়। তার মানে আমরা লিখবো এরকম, ইথিনের সাথে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল যুক্ত হয়ে সঞ্চরণশীল যুক্ত হয়ে সঞ্চরণশীল সরি সঞ্চরণশীল
পাই ইলেকট্রনকে গ্রহণ করে, এবং এবং অস্থায়ী কার্বনিয়াম আয়ন বা কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন তৈরি হয়। ওকে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তো ভাই দেখো তো এই সংযোজন বিক্রিয়াটা আমরা কার মধ্যে করাচ্ছিলাম? HCl এর মধ্যে। দেখো এখানে কি ছিল? HCl যুক্ত করতেছিলাম আমরা, রাইট? তো H প্লাস এর কাজ শেষ, এবার কাজ আসবে কে? Cl মাইনাসটা। তাহলে দেখো এবার কি হবে এখানে, স্টেপ 2 তে কি হবে? দেখো স্টেপ 2 তে যেটা হবে সেটা হচ্ছে যে ভাই তোমার এখানে এখানে তো দেখো CH2 আর এখানে CH3, এটা তাহলে ভাই প্লাস ছিল এখানে। তাহলে খেয়াল করে দেখো স্টেপ 3 তে গিয়ে কি হবে, স্টেপ 2 তে গিয়ে কি হবে? H প্লাসের তো কাজ শেষ, এখানে একটা প্লাস সৃষ্টি হয়েছে না? এবার এই প্লাসটাকে রিসিভ করার জন্য কি আসবে? ওই Cl মাইনাসটা। ওই Cl মাইনাস এসে তখন এখানে যেখানে প্লাস সৃষ্টি হয়েছে সেখানে এসে বসবে। কারণ দেখো প্লাস মানে কি ইলেকট্রনের অভাব, মাইনাস মানে কি ইলেকট্রন বেশি আছে, তখন এই ক্লোরিনটা তখন এই প্লাসে ইলেকট্রন দিয়ে দিবে, তার অভাবটা ফিল আপ করে দিবে। তাহলে তখন স্ট্রাকচারটা কি হচ্ছে? CH2 CH3, আর এখানে এসে তখন তোমার এই Clটা বসবে। দেখো একটা বন্ধন গঠন করে ফেলছে, এবং এখানে তোমার তাহলে দেখো ইলেকট্রনের অভাবটা ফিল আপ হয়ে গেছে। ওকে, তাহলে এখানে কাহিনী কিছু দেখো তো, এই প্লাসটাকে কি আকর্ষণ করবে? এই মাইনাসটা, অথবা মাইনাসটা এসে প্লাসের এখানে বসে যাবে এবং একটা বন্ধন সৃষ্টি হবে এখানে। সো এখানে তোমার তাহলে দেখো এখানে কি তৈরি হয়ে গেল? অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখবো এরকম যে স্টেপ 2 তে লিখবো কার্বনিয়াম আয়নের সাথে কার্বনিয়াম আয়নের সাথে এইটাকে আমরা কি বলবো? Cl মাইনাসটাকে Cl মাইনাস, তার মানে এটা এখানে কিন্তু ইলেকট্রন বেশি আছে, তাহলে সে কিন্তু পজিটিভকে চায়, তাহলে সে কিন্তু নিউক্লিওফাইল। তাহলে কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল এসে যুক্ত হয়ে কি তৈরি করে? তোমার হচ্ছে ভাই অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। সো এটা হচ্ছে ভাই তোমার মেইন মেকানিজম। আশা করি আমরা মেকানিজমটা সবাই এখানে বুঝতে পারছি। সো চলো আমি তাহলে তোমাকে কিছু কোয়েশ্চেন করাই। কোয়েশ্চেন কিভাবে থাকে আমরা চলো দেখি। কোয়েশ্চনে দেখো সৃজনশীল তোমাকে কিভাবে থাকবে। সৃজনশীল তোমাকে বলবে ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়ার মেকানিজম দেখো। সংযোজন বিক্রিয়ার মেকানিজম দেখো। এগুলো বেসিক্যালি গ এবং ঘতে থাকে। তুমি কিভাবে লিখবে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ সব বর্ণনা করি। দেখো তুমি কিভাবে লিখবা বা তোমার আনসারটা কি হবে দেখো। সলিউশন। দেখো ভাই তুমি ফার্স্টে কি লিখবা? তুমি ফার্স্টে লিখবা হচ্ছে ভাই সংযোজন বিক্রিয়া, যদি মেকানিজম দেখাতে বসে তুমি আগে তাহলে লিখবা সংযোজন বিক্রিয়া কাকে বলে, এবং এরপরে লিখবা যে অ্যালকিনের সংযোজন বিক্রিয়াটা কি? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই ধরনের লেখার পরে বলবো যে নিম্নে মেকানিজম দেখানো হলো, এবং লিখবা 2 ধাপে এটা আসলে ঘটে। তো এখানে দেখো আমি ফার্স্টে যদি একদম টোটাল বিক্রিয়াটা একসাথে লিখে দিতে চাই, তো তোমার এখানে যদি CH2 এটা হচ্ছে তোমার ইথিন, এর সাথে তাহলে কে যুক্ত হচ্ছে? হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে ভাই দেখো ফাইনাল বিক্রিয়াটা কি হবে এখানে? ফাইনাল বিক্রিয়াটা যদি আমি তোমাকে লিখে দিতে চাই একসাথে, মেকানিজম তো আমরা একটু পরে দেখাবো, যেটা হবে এই হাইড্রোজেনটা এসে যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত হবে, বাকি বিআরটা আরেকটা কার্বনের সাথে যুক্ত হবে। তার মানে ধরো এখানে CH2Br, তাহলে এই কার্বনের সাথে পাশের কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে। এটা হচ্ছে ফাইনাল যৌগ। তো এটা তোমার এখন স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হবে। তাহলে তুমি স্টেপ 1 লিখবা। স্টেপ 1 আগে বিক্রিয়া দেখো কি ঘটবে এখানে। CH2 তুমি আগে H প্লাস দিয়ে দেখো, প্রথমে আগে ইলেকট্রোফাইল আসবে। ইলেকট্রোফাইলটা কি করবে ভাই? তোমার এখানে ওই যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থেকে রিসিভ করে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে, এবং সে হচ্ছে পাশের কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে তার একটা পজিটিভ সৃষ্টি হবে, যেহেতু তার থেকে সে একটা ইলেকট্রন হারাই ফেলছে, তার এখানে একটা কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়েছে। তাহলে তুমি ফার্স্টে লিখবা ইথিনের সাথে, ওই আগের লেখাটাই, ইথিনের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে অস্থায়ী কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, একটা লিখলেই চলবে,
কার্বনিয়াম আয়ন বা কার্বো ক্যাটায়ন গঠন করে, কার্বোক্যাটায়ন গঠন করে। সেটা হচ্ছে তোমার 1 নম্বর স্টেপ গেছে। ওকে, আচ্ছা এবার দেখো স্টেপ 2 তে কি হবে। স্টেপ 2 তে কি হবে দেখো ভাই, স্টেপ 2 তে যেটা হবে, এখানে তো ভাই তোমার তাহলে দেখো কার্বোক্যাটায়ন গঠন হয়ে গেছে, তার মানে CH2 প্লাস CH3, এটার সাথে হচ্ছে তোমার ওই যে বাকি যে Br মাইনাস আছে, আগে Cl মাইনাস ছিল, এবার হচ্ছে Br মাইনাস, এটা এসে যুক্ত হবে। ওকে, এটা এসে যুক্ত হবে, এসে যুক্ত হবে কি হবে দেখো, এখানে এসে যুক্ত হয়ে তো এখানে হবে তোমার হচ্ছে ভাই CH2, এই পজিটিভ এসে তাহলে Brটা বসবে, আর এখানে তোমার হচ্ছে ভাই CH3 থাকবে। তাহলে এখানে তুমি কি লিখবা, স্টেপ 2 তে তাহলে লিখবা কার্বোক্যাটায়নের সাথে বা কার্বনিয়াম আয়নের সাথে, কার্বোক্যাটায়নের সাথে এই যে Br মাইনাস, সেটা কি নেগেটিভ, মানে সে হচ্ছে যে ভাই পজিটিভকে চায়, তার মানে সে হচ্ছে ভাই নিউক্লিওফাইল। তাহলে কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইল এসে যুক্ত হয়ে, নিউক্লিওফাইল এসে যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড গঠন করে, বা এটাকে বলবা মিথাইল ব্রোমাইড, সরি ইথাইল ব্রোমাইড, সরি সরি কি বলতেছি আজকে, অ্যালকাইল হ্যালাইড, বা এটাকে লিখতে পারো কত বলো তো, ইথাইল ব্রোমাইড। ওকে, সেটাকে লিখতে পারো ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড গঠন করবে। সো এটা হচ্ছে তোমার ভাই স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করলাম। তাহলে এইভাবে তুমি হচ্ছে যে ভাই সংযোজন বিক্রিয়ার মেকানিজমটাকে ব্যাখ্যা করতে পারো। সো আশা করি তোমরা মেকানিজমটা ব্যাখ্যাগুলো বুঝতে পারছো। তো ভাই নর্মালি দেখো, নর্মালি যদি তোমার এখানে HBr থাকে বা HCl থাকে, তাহলে তোমার হচ্ছে ভাই মেকানিজম ব্যাখ্যা করতে কোনো সমস্যাই নেই। কিন্তু তোমার যদি কখনো Br2 থাকে বা Cl2 দেয়, তাহলে কিন্তু সংযোজন বিক্রিয়ার মেকানিজমে একটু একটা লিটল বিট অফ ডিফারেন্স আসবে। চলো আমরা তাহলে দেখি জিনিসটা। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যদি ভাই HBr থাকে, তুমি তাহলে মেকানিজমটা এভাবে লিখবা। তোমার যদি ভাই এখানে HCl থাকতো, তাহলে তুমি হচ্ছে এই মেকানিজমটাকে এভাবে লিখতে, এখানে যেমন আমরা HCl দিয়ে ব্যাখ্যা করছিলাম। দেন এবার চলো আমরা একটা মেকানিজম তোমাকে, ধরো সাপোজ এই ধরনের কোয়েশ্চেন যদিও আসে না, তারপরে যদি আসে তাহলে আমি তোমাকে দেখাই জিনিসটা। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ইথিনের সাথে ধরো লিখছে এখানে Cl2 এর সংযোজন বিক্রিয়ার মেকানিজম ব্যাখ্যা করো। ওকে, সো এটা ধরো তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এখন এখানে কিন্তু তোমার এখানে দেখো একটু কিন্তু ডিফারেন্ট আছে। আগেরটাতে কি ছিল, আগেরটাতে ছিল HBr এবং HCl, এবার জাস্ট Br, Cl2 বা Br2 তোমাকে যে কোনো কিছু বলতে পারে, বা X2 যে কোনো কিছু তোমাকে এখানে বলতে পারে। তো দেখো একটার জন্য শিখলেই হবে, বাকিটা তুমি নিজে এমনিই পারবা। যদি তুমি Cl2টা শিখো তাহলে তুমি Br2টাও পারবা, I2টাও পারবা, সবই আসলে তুমি এখানে পারবা। ওকে, সেখানে দেখো আসলে রিয়াকশনটা আমি প্রথমে আগে লিখে দিই। এখানে CH2 ভাই ডিফারেন্ট কিছু না, আগের মতোই Cl2। এটা না জিনিসটা, যেমন দেখো আগে কি ছিল ভাই, HBr বা HCl, এটাতে কি হইতো, একটা H যাইতো যে কোনো একটা কার্বনে, আর একটা Br যাইতো অপর কার্বনে। এখানেও সেম ঘটনা ঘটবে। এখানে Cl2 কে তুমি কিভাবে লিখতে পারো ভাই, Cl2 কে তুমি লিখতে পারো Cl এবং Cl আকারে, কারণ এখানে দুইটা Cl আছে। একটা Cl যাবে যে কোনো একটা কার্বনে, আর একটা Cl যাবে বাকি কার্বনে। তার মানে এখানে কি তৈরি হয়ে যাবে, একটা Cl এখানে, তারপর তোমার একটা Cl হচ্ছে ভাই এখানে। ওকে, তাহলে এই ঘটনাটা এখানে ঘটবে। আচ্ছা, তো এটার তোমাকে মেকানিজম দেখাইতে বলছে, তো ভাই ইজি একদম। স্টেপ 1, তো স্টেপ 1 এ তুমি কি দেখাবা, এখানে তুমি ধরো CH2 নিছো। দেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে অলরেডি আমরা তোমাকে দেখো একটা কিন্তু লেকচার আমরা আলোচনা করে আসছিলাম ফ্রি রেডিকেল নিয়ে, তাই না? আমরা তখন এখানে বলছিলাম যে তোমার ফ্রি রেডিকেল কখন হবে এবং তোমার আয়ন কখন হবে, তখন আমরা সব এখানে ব্যাখ্যা করছিলাম। যেমন দেখো ভাই, যেমন আমি যদি ছোট করে তোমাকে একটু করে বলি, যদি তোমার কাছে HBr থাকতো, তখন তুমি জিনিসটাকে কিভাবে লেখো, H প্লাস এবং Br মাইনাস আকারে। কিন্তু তোমার কাছে যদি Cl2 থাকে, তুমি সেটাকে কিভাবে লেখো, Cl দিয়ে একটা ফ্রি রেডিকেল দাও এবং Cl দিয়ে আরেকটা ফ্রি রেডিকেল দাও। ওকে, আমরা কিন্তু জিনিসটাকে এভাবে লিখি। এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে আসছি। কেউ যদি এটা ভুলে গিয়ে থাকো, তোমরা ফ্রি রেডিকেলের লেকচারটা আরেকবার দেখিও, আমরা এখানে আলোচনা করছিলাম হচ্ছে এরকম। তো আমরা হচ্ছে তোমার HBr কে তখন আমরা বলতাম হচ্ছে তোমার অপ্রতিসম বিকারক।
তাই না? কারণ এখানে যেহেতু এইচ এবং বিআর আলাদা জিনিস, সিএল2 কে আমরা বলতাম প্রতিসম বিকারক। তো কারণ এখানে সিএল গুলো দুটোটা সেম, তখন এখানে ফ্রি রেডিক্যাল আমরা এখানে পাইতাম। তাহলে জিনিসটা যেটা হবে, ফার্স্টে সিএস2 সাথে একটা ফ্রি রেডিক্যাল এসে যুক্ত হবে। তাহলে যে কোনো একটার সাথে একটা ফ্রি রেডিক্যাল এসে এখানে কি হবে বলতো, যুক্ত হবে। তো যে কোনো একটা কার্বনে যুক্ত হইলো, ধরো সিএইচ টু এই কার্বনে এসে যুক্ত হলো ফ্রি রেডিক্যালটা, তাহলে এখানে একটা পজিটিভ সৃষ্টি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা তাহলে স্টেপটা কি লিখবো, এখানে আমরা লিখবো এরকম, ইথিনের সাথে সিএল ডট ফ্রি রেডিক্যাল এসে যুক্ত হয়ে ফ্রি রেডিক্যাল এসে যুক্ত হয়ে কার্বনিয়াম আয়ন গঠন করে। ওকে, আমরা লিখবো এখানে কার্বনিয়াম আয়ন গঠন করে। এটা গেল হচ্ছে আমাদের ভাই স্টেপ 1। তো ভাই স্টেপ 2 কি হবে, স্টেপ 2 দেখো, স্টেপ 2 তে যেটা হবে, এই কার্বনিয়াম আয়নটা সিএইচ টু সিএলটা তোমার হচ্ছে যেখানে প্লাস হয়েছিল, অপর ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে তার অভাব ফিল আপ করে দিবে, প্লাসটা ফিল আপ করে দিবে। আরেকটা ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে যাবে সিএইচ টু, তার মানে সিএইচ টু, এখানে সিএল ছিল আগে থেকে, এখানেও সিএল থাকবে। দেখো তো, গত লেকচারে আমরা আলোচনা করছিলাম এই ধরনের, যেমন এটা জিনিসটা কি, এই একটা এটা তোমার একটা অ্যালকেন, এবং এই অ্যালকেনের মধ্যে তোমার সিএল আছে দুইটা, তো এগুলোকে আমরা কি বলি, ডাইহ্যালাইড যৌগ। এবং যেহেতু এখানে হ্যালোজেনগুলো পাশাপাশি আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বিস ডাইহ্যালাইড, তাই না? যদি একটাতে থাকতো তাহলে সেটাকে আমরা জেমিনাল ডাইহ্যালাইড বলতাম। সেইভাবে তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি এরকম যে তোমার এই আমরা বলতে পারি কার্বনিয়াম আয়নের সাথে আয়নের সাথে অপর সিএল ডট ফ্রি রেডিক্যাল যুক্ত হয়ে ভিস ডাইহ্যালাইড, কারণ এই যৌগটাকে আমরা ভিস ডাইহ্যালাইড বলি, এটা আমরা গতকালকে দেখে আসছিলাম। কেউ যদি গত লেকচার দেখে না থাকো, একটু কষ্ট করে দেখে ফেলিও। ভিস ডাইহ্যালাইড গঠন করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভাই মেকানিজম ব্যাখ্যা করছে। তো আমি তোমাদের একটা তাহলে বাড়ির কাজ দিই, তোমরা দুটো বাড়ির কাজ করবা। একটা বাড়ির কাজ হচ্ছে তোমাদের ভাই ইথিন প্লাস X2, এক্স মানে যে কোনো হ্যালোজেন, এটার মেকানিজম লিখবা নিজেরা, আর আরেকটা যেটা করবা ভাই, এই ইথিনের সাথেই Br2 এর মেকানিজম লিখবো। মানে আমি তো Cl2 লিখে দিছি, তোমরা জাস্ট X2 লিখবা, সেম মেকানিজম ভাই, কোনো ডিফারেন্স নাই। Br2 এর মেকানিজমটা নিজে নিজে লিখবা। ওকে, আশা করি তোমরা পারবা, না পারলে আমাকে বলতে পারো, আমি পরবর্তীতে হয়তো কোনো একটা লেকচারে দেখাই দেবো জিনিসটা। ওকে, তাহলে আশা করি জিনিসগুলো সবার কাছে সব জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। চলো এরপর আমরা চলে যাই, এরপর আস্তে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, যার নাম হচ্ছে মার্কোনিকভ নীতি। তো মার্কোনিকভ নীতি বোঝার জন্য আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ভাই অপ্রতিসম অ্যালকিন বলতে কি বোঝায় এবং অপ্রতিসম বিকারক বলতে কি বোঝায়। তো চলো জিনিসটা আমরা প্রথমে আগে দেখে ফেলি। প্রথমে আমরা লিখবো হচ্ছে ভাই তোমার অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম বিকারক অলরেডি কিন্তু আমরা দেখে আসছি। অপ্রতিসম অ্যালকিন আগে চলো আমরা একটু করে দেখি। জিনিসটা কি দেখো, আমরা লিখবো এরকম যে দ্বিবন্ধনে অংশগ্রহণকৃত কার্বনের হাইড্রোজেন সংখ্যা যদি সমান না হয় তবে তাকে অপ্রতিসম অ্যালকিন বলে। চলো জিনিসটাকে আমি এখানে ব্যাখ্যা করি এক্সাম্পল দিয়ে। চলো আমি এখানে এক্সাম্পল দিয়ে তোমার এখানে ব্যাখ্যা করি। আচ্ছা, ধরো তোমার কাছে এখানে লেখা CH3
CH ডাবল বন্ড CH2। তাহলে দেখো তো ভাই এখানে ডাবল বন্ড হচ্ছে এটা, এই ডাবল বন্ডে যে কার্বনগুলো আছে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে দুইটা, এই কার্বন হাইড্রোজেন আছে একটা। তাহলে দেখো তো এখানে ডাবল বন্ডে যে সকল কার্বন অংশগ্রহণ করছে তাদেরকে হাইড্রোজেন সংখ্যা সমান না? সমান না। তাহলে এটা একটা কি কার্বন? এটা একটা তোমার হচ্ছে ভাই অপ্রতিসম অ্যালকিন। এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। ওকে, আশা করি আমরা সবাই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। আচ্ছা আমি আরো এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে লেখা আছে CH3 CH ডাবল বন্ড CH CH3। তাহলে দেখো তো ভাই ডাবল বন্ড এটা, এই কার্বনের এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, তার মানে হাইড্রোজেন এখানে সমান। তাহলে এটা কিন্তু প্রতিসম অ্যালকিন, নট সেটা অপ্রতিসম। প্রতিসম মানে হচ্ছে ভাই হাইড্রোজেন সংখ্যা সমান হবে, আর অপ্রতিসম মানে হচ্ছে ভাই হাইড্রোজেন সংখ্যা ভিন্ন হবে। আচ্ছা তারপর আমাকে বলো এটার এক্সাম্পল কি হবে। ধরো CH3 CH2 C, তারপরে তোমার হচ্ছে যে ভাই এখানে ধরো H লেখা, CH CH3। সাপোজ এরকম একটা যৌগ তোমাকে এখানে দেওয়া আছে। তাহলে দেখো ভাই এখানে ডাবল বন্ড এটা, এই ডাবল বন্ড অংশগ্রহণ করছে এই দুইটা কার্বন, এই কার্বনও হাইড্রোজেন একটা, এই কার্বনও হাইড্রোজেন একটা। সো এখানে দেখো তাহলে এটা কি হবে ভাই বলো তো? এটা কিন্তু হবে তোমার হচ্ছে ভাই প্রতিসম অ্যালকিন, যেহেতু এখানে দুইটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কি বলতো ভাই? সমান। সো অনেকে কিভাবে চিন্তা করে আমি তোমারে বলি, অনেকে দেখো আমি তোমারে বলি ভুল ধারণাটা আমি তোমাকে ধরাই দিই। অনেকে চিন্তা করে যে দেখো ফার্স্ট এক্সাম্পলে ডাবল বন্ডের দুই পাশে দুইটা কার্বন, এক পাশে একটা কার্বন, তাই এটা অপ্রতিসম। না, এটা রং হিসাব ভাই। তুমি কখনোই আমরা অপ্রতিসম এবং প্রতিসম তোমার হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে বের করি না। আমরা কিভাবে বের করি বলতো? ডাবল বন্ডে যে তোমার হচ্ছে যে ভাই এই যে দুটা কার্বন অংশগ্রহণ করছে তাদের যদি ভাই হাইড্রোজেন সংখ্যা সমান হয় সেটাকে আমরা বলি প্রতিসম, আর যদি সমান না হয় তাহলে সেটাকে আমরা বলি ভাই অপ্রতিসম। কখনোই তুমি ডাবল বন্ডের দুই পাশে কয়টা কার্বন আছে ওইটা দিয়ে হিসাব করবা না। অলওয়েজ কিভাবে হিসাব করবা? ডাবল বন্ডে যে কার্বনগুলো অংশগ্রহণ করছে সেই কার্বনগুলোর মধ্যে কয়টা হাইড্রোজেন আছে ওইটা দিয়ে তুমি হচ্ছে ভাই সর্বদা হিসাব করবা। যে যদি হাইড্রোজেন সংখ্যা সমান হয় তাহলে সেটা প্রতিসম অ্যালকিন, আর হাইড্রোজেন সংখ্যা যদি সমান না হয় তাহলে সেটা অপ্রতিসম অ্যালকিন। আচ্ছা এটা আশা করি তোমরা সবাই এখানে সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগতেছে হচ্ছে ভাই অপ্রতিসম বিকারক। আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে এই মার্কনিকম নীতি বোঝার জন্য, যার নাম হচ্ছে আমাদের ভাই অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক। যেমন জিনিসটা দেখো তো, অপ্রতিসম বিকারক এটা অলরেডি কিন্তু আমরা সবাই জানি। যেমন দেখো, ধরো তুমি যদি এখানে HCl কে নাও বা হাইড্রোজেন ব্রোমাইড কে নাও, সাপোজ ধরো তুমি এখানে HCl নিছো, হাইড্রোজেন ব্রোমাইড নিছো, দেখো তো ব্রোমিন আর হাইড্রোজেন কি সেম? না। এই যে H এবং Cl কি সেম? না। তাহলে এগুলো হচ্ছে অপ্রতিসম বিকারক। তুমি এখানে ক্যাসিএল কে নাও, ওকে, দুইটা ডিফারেন্ট, তাই এগুলো কিন্তু অপ্রতিসম বিকারক। তাহলে ভাই প্রতিসম বিকারক কোনগুলা? অলরেডি তুমি পড়ে আসছো প্রতিসম বিকারক। দুইটা যদি ভাই সেম হয়, যেমন ধরো Cl2H2, যেমন তোমার এখানে আমরা আলোচনা করতে পারি Cl2, তারপরে তোমার হচ্ছে ভাই H2, এটা কিন্তু সবাই প্রতিসম বিকারক। ওকে, সো মার্কনিকম নীতি আমরা যখন পড়বো তখন আমাদের অপ্রতিসম অ্যালকিনের সাহায্য লাগবে এবং হচ্ছে আমাদের অপ্রতিসম বিকারকের সাহায্য লাগবে। আচ্ছা, তো এইটা মার্কনিকম নীতি পড়ার জন্য আমাদের আরেকটা পূর্বের একটা জ্ঞান আমাদের কাজে লাগবে। আমরা অলরেডি আগে আলোচনা করে আসছিলাম অ্যালকাইল মূলক সর্বদা ইলেকট্রন দাতা, এই লাইনটা আমাদের একটু কাজে লাগবে। অ্যালকাইল মূলক সর্বদা ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা, এই লাইনটা হচ্ছে আমাদের একটু করে এখানে কাজে লাগবে। ওকে, সো চলো তাহলে আমরা মার্কনিকম নীতি আলোচনা করার চেষ্টা করি। তো ফার্স্ট হচ্ছে আমরা একটা অপ্রতিসম অ্যালকিন নিব। তাহলে আমরা ফার্স্টে চলো এখানে একটা অপ্রতিসম অ্যালকিন CH3 CH ডাবল বন্ড CH2 নিলাম। দেখো তো ডাবল বন্ডে যে দুটা কার্বন অংশগ্রহণ করছে এদের দুইজনের কিন্তু হাইড্রোজেন সংখ্যা একজনের একটা একজনের দুইটা, তাহলে এটা কিন্তু অবভিয়াসলি একজন অপ্রতিসম অ্যালকিন। তো ভাই তুমি যদি এই অপ্রতিসম অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডকে যুক্ত করো, মানে অপ্রতিসম বিকারককে যুক্ত করো, তার মানে তুমি এখানে কি করছো ভাই? একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে তুমি হচ্ছে ভাই একটা অপ্রতিসম বিকারককে বিক্রিয়া করাইছো বা যুক্ত করতেছো, অপ্রতিসম বিকারককে যুক্ত করাচ্ছ। তাহলে মার্কনিকম নীতি তোমাকে বলে এখানে দুই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। মার্কনিকম নীতি তোমাকে বলে এখানে দুই ধরনের কি তৈরি হবে ভাই? প্রোডাক্ট তৈরি হবে, মানে উৎপাদ তৈরি হবে। একটা উৎপাদ হচ্ছে ভাই তোমার এরকম দেখো, একটা উৎপাদে বিআরটা বসবে হচ্ছে তোমার ভাই এইখানে, এবং হাইড্রোজেন বসবে তোমার হচ্ছে ভাই এইখানে। তার মানে জিনিসটা কিরকম হচ্ছে? একটা উৎপাদে CH3 CH বিআর বসছে এখানে,
আর হাইড্রোজেন বসছে তোমার এখানে। আর আরেকটু উৎপাদে উল্টা ঘটনা ঘটবে, আরেকটু উৎপাদে উল্টা ঘটনা ঘটবে। কিরকম আমি তোমাকে দেখাই, এটা আমি মুছে দিই। আরেকটু উৎপাদে যে ঘটনাটা ঘটবে, হাইড্রোজেন বসবে মাঝখানের কার্বনে, দ্যাট মিনস হাইড্রোজেনটা বসবে এইখানে, এবং বিআরটা বসবে তোমার হচ্ছে ভাই এইখানে। তার মানে সেকেন্ড উৎপাদনটা জিনিসটা কিরকম হবে, CH3 CH2 CH2 Br। তো মার্কনিকন নীতি বলতেছে উপরেরটা তৈরি হবে ভাই 90%, নিচেরটা তৈরি হবে হচ্ছে ভাই তোমার 10%। এটাকে বলা হয় কি বলতো ভাই, মার্কনিকন নীতি। মার্কনিকন নীতি অনুসারে উপরের যোগটা তৈরি হবে কতটুকু, 90%, এবং নিচের যোগটা তৈরি হবে কতটুকু ভাই বলতো, 10%। এখন স্বভাবতই মনে কোশ্চেন আসে, ভাই এরকম কেন হইলো, এরকম জিনিসটা কেন হলো, 90% এবং 10% কেন হলো, এবং আমরা কিভাবে মনে রাখবো। ফার্স্ট কথা, আমি চলো তোমাকে মনে রাখার টেকনিক বলি। টেকনিক, তুমি মার্কনিকন নীতিকে কিভাবে মনে রাখবা, টেকনিক। এবং আমরা এটা একটু চলো শিখি যে মার্কনিকন নীতি অ্যাপ্লাই কখন করা যায়। প্রথম কথা হচ্ছে যে ভাই কখন অ্যাপ্লাই করব, তাহলে 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাপ্লাই কখন করব। যখন হচ্ছে ভাই তোমার কাছে অপ্রতিসম অ্যালকিন থাকবে এবং অপ্রতিসম বিকারক থাকবে। তাহলে তোমার কাছে যখন ভাই একটা অপ্রতিসম অ্যালকিন থাকবে এবং এর সাথে তুমি যখন একটা অপ্রতিসম বিকারক যুক্ত করবা, তখন তুমি মার্কনিকন নীতি অ্যাপ্লাই করতে পারবা। যদি এগুলোর অপ্রতিসম না হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। ওকে, তাহলে প্রথম কথা গেল এটা। এবার হচ্ছে আমরা মনে রাখবো কিভাবে, আমরা মনে রাখবো একটা লাইন, তেলা মাথায় তেল দেওয়া। এটা অলরেডি তোমরা হয়তো অনেকেই জানো, তেলা মাথায় তেল দেয়া। যেমন জিনিসটাকে আমি তোমাকে একটু করে বুঝাই বলি, বেশি কোনটা হবে দেখো, যে এখানে ডাবল বন্ডের মধ্যে এই ডান পাশে কার্বনটাতে হাইড্রোজেন কয়টা, 2টা, এই বাম পাশেরটাতে হাইড্রোজেন কয়টা, 1টা। তাহলে দেখো তেলা মাথায় তেল দেওয়া মানে হচ্ছে যে হাইড্রোজেন যার বেশি তার কাছে গিয়েই হাইড্রোজেন বসবে। যেমন দেখো এখানে হাইড্রোজেনটা এর কাছে গিয়ে বসছে, ঠিক আছে, আর বাকি বিআরটা বসবে যার কাছে হাইড্রোজেন কম তার কাছে। সো এটাকে এই জন্য বলা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া। এই জন্য এইভাবে তুমি সহজে টেকনিক অনুসারে মনে রাখতে পারো, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে। ওকে, এবং সেটা 90% উৎপন্ন হবে আর বাকিটা অনলি 10% উৎপন্ন হবে। এখন স্বভাবতই কোয়েশ্চেন আসে, ভাই এটা তো চোরাই টেকনিক, আসলে এরকম হইলো কেন, মানে কেন এটা 90% হচ্ছে, কেন এটা 10% হচ্ছে। চলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, অলরেডি আমরা কি আলোচনা করছি, অ্যালকাইল মূলক যেটা আছে CH3, এরা কি ইলেকট্রন দাতা, তাহলে সে ইলেকট্রনটাকে এদিকে সাপ্লাই দিবে। আমরা অলরেডি কিন্তু দেখো আগের পৃষ্ঠে আমি এখানে লিখে দিয়েছি তোমাদেরকে যে অ্যালকাইল মূলক সর্বদা ইলেকট্রন দাতা, তার মানে সে কিন্তু সবসময় ইলেকট্রন দান করবে। তার মানে অ্যালকাইল মূলক সর্বদা ইলেকট্রন দাতা, তাহলে সে ইলেকট্রন দান করবে। তো ইলেকট্রনগুলো প্রবাহিত হইতে 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 কোথায় জমা হবে, লাস্টে গিয়ে জমা হবে না। জিনিসটা চিন্তা করে এভাবে যে ভাই ধরো তোমার কাছে এখানে একটা পানির নল আছে, তো ভাই কেউ যদি পানি ফ্লো করানো স্টার্ট করে বা কোনো একটা যদি জিনিস যদি খুব সামান্য পরিমাণে জিনিস আছে, ধরো এটাকে কেউ এটাকে ধাক্কা দিয়ে দিয়ে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে দিয়ে একসময় এটা কোথায় গিয়ে জমা হবে, শেষে গিয়ে জমা হবে। তার মানে অ্যালকাইল মূলক যেটা মানে এই CH3, সে হচ্ছে ইলেকট্রন দাতা, সে তাহলে ইলেকট্রন দান করবে। তাহলে তার দান করে ইলেকট্রনগুলো একসময় গিয়ে কোথায় জমা হবে, একদম লাস্ট কার্বনে। তাহলে লাস্ট কার্বনটা আংশিকভাবে তাহলে নেগেটিভ হয়ে যাবে। কেন আংশিকভাবে নেগেটিভ হবে ভাই, আংশিকভাবে নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে ভাই ওইখানে লাস্টে গিয়ে তোমার কি জমা হচ্ছে, একদম ইলেকট্রন জমা হচ্ছে। তাহলে আমি জিনিসটা আবার বলি, এখানে CH3 বা অ্যালকাইল মূলক যেটা, সেটা হচ্ছে তোমার ভাই ইলেকট্রন দাতা। তাহলে সে যখন ইলেকট্রন দান করবে, ইলেকট্রন গুলা আস্তে আস্তে প্রবাহিত হতে হইতে একদম লাস্ট কার্বনে গিয়ে জমা হবে। তাহলে লাস্ট কার্বনকে আমরা বলতে পারি আংশিক নেগেটিভ। তাহলে এটা যদি আংশিক নেগেটিভ হয়, অবশ্যই এর আগেরটা কি হয়ে যাবে, আংশিক পজিটিভ হয়ে যাবে। কারণ আমরা জানি যেখানে নেগেটিভ থাকে সেখানে উল্টা পাশে কি তৈরি হয়ে যায়, পজিটিভ তৈরি হয়ে যায়। যেমন দেখো তো HBr এর ক্ষেত্রে এইচটা হয় পজিটিভ এবং বিআরটা হয় ভাই তোমার নেগেটিভ। তো এই জন্য আমরা সবাই কি জানি, পজিটিভকে কে টানে, পজিটিভকে টানে হচ্ছে ভাই নেগেটিভ, আর নেগেটিভকে কে টানবে, নেগেটিভকে টানবে হচ্ছে ভাই পজিটিভ। এই জন্য দেখো হাইড্রোজেন পজিটিভ, তাকে তাহলে টানছে হচ্ছে নেগেটিভ, এর জন্য সে CH3 এখানে গিয়ে যুক্ত হয়ে গেছে। বিআর নেগেটিভ, এর টানছে পজিটিভ, এর জন্য সে CH এর সাথে যুক্ত হয়ে গেছে। এই জন্য এটা বেশি পরিমাণে পাচ্ছ, মানে এটা হচ্ছে যে তোমার স্বভাবত এটাই পাইতা, মানে এটা হচ্ছে প্রকৃতিগত, তাই না। আর এটা হচ্ছে ভাই 10% যেটা, এটা খুবই সামান্য পাবা, এটা ন্যাচারালি তেমন বেশি উৎপাদন হয় না। So, আশা করি বুঝতে, এটা তোমরা এখন উত্তর অলরেডি পেয়ে গেছো যে কেন এটা 90% বা কেন এটা বেশি উৎপন্ন হচ্ছে। ওকে, এবং এটা খুবই কম, 10% এটা খুবই কম উৎপন্ন হবে। কারণ এখানে কেন, এখানে তোমার হচ্ছে কারণ অ্যালকাইল মূলক হচ্ছে ভাই ইলেকট্রন দাতা, সে যখন ইলেকট্রন দিবে একদম শেষে গিয়ে ইলেকট্রনগুলো জমা থাকবে, তাই এটা আংশিক নেগেটিভ হয়ে যাবে, আগেরটা আংশিক পজিটিভ। তাহলে আমরা জানি নেগেটিভের সাথে পজিটিভ এসে বসে, পজিটিভের সাথে নেগেটিভ এসে বসে, তাই এখানে এরকম ঘটনা ঘটছে। সো এটা এরকম 90% এবং 10% উৎপন্ন হচ্ছে। So, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। ওকে,
তাহলে চলো এরপর আমরা আলোচনা করার চেষ্টা করি বিপরীত মার্কনিকভ নীতি। আচ্ছা, আগেরটাতে একটু করে জিনিস একটা দেখাই। যেহেতু এখানে দুইটা দেখাচ্ছ, তার মানে সমতা করতে গেলে এখানে তোমার একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে, যদি তুমি সমতাটা দেখাতে চাও, নাহলে কোনো সমস্যা নাই। এবার আসো বিপরীত মার্কনিকভ নীতি। এটা আবিষ্কার করছে হচ্ছে তোমার ভাই বিজ্ঞানী খারাস। কে আবিষ্কার করছে বলো তো ভাই? তোমার বিজ্ঞানী খারাস। এবং এটা আবিষ্কৃত হয়েছে তোমার হচ্ছে ভাই 1933 সালে। তাহলে জিনিসটা আমি আবার বলি, এই যে বিপরীত মার্কনিকভ নীতি, এটা আবিষ্কার করছে কে ভাই? বিজ্ঞানী খারাস। এবং এটা আবিষ্কার হয়েছে কত সালে? 1933 সালে। এটা যে বলতেছে কি, এই যে তোমার যে তুমি মার্কনিকভ নীতিতে তুমি হচ্ছে যে ভাই যে যৌগগুলো পাইছো, যেমন এটা 90%, এটা 10%। তো বিজ্ঞানী খারাস বলতেছে কি, যদি আমি এই বিক্রিয়াতে সিম্পল যদি ভাই তোমার হচ্ছে যে ভাই জৈব পারক্সাইড যুক্ত করে দিই, তাহলে রেজাল্টটা উল্টা আসবে। তাহলে জিনিসটা আমি আবার বলি, এখানে একটা জিনিস আছে, বিজ্ঞানী খারাস যে জিনিসটি ইউজ করছে তার নাম হচ্ছে ভাই জৈব পার অক্সাইড। জৈব পার অক্সাইড, ওকে, যার রাসায়নিক সংকেত হচ্ছে আর সি, সরি সি না, এটা এটা হবে ও। তার মানে এটা জৈব পার অক্সাইডের সংকেত হচ্ছে আর ও ও আর। আমি একটু খেয়াল করি না এই জিনিসটা, আর ও ও আর। তো এটা হইতেছে ভাই তোমার বেসিক্যালি জৈব অ্যাসিডের জৈব পার অক্সাইডের সংকেত। তো বিজ্ঞানী খারাস বলতেছে যে ওই মার্কনিকভ নীতির যে বিক্রিয়াটি ইউজ করা হয়েছে, এখানে যদি আমি জৈব পার অক্সাইড যুক্ত করে দিই, তাহলে আমার রেজাল্ট হবে উল্টা। তার মানে আমার যেটা আগে বেশি উৎপাদন হচ্ছিল সেটা এবার কম উৎপাদন হবে, এবং যেটা কম উৎপাদন হচ্ছিল সেটা আমার এবার বেশি উৎপাদন হবে। তাহলে আমি চলো বিক্রিয়াটা তোমাকে দেখাই। দেখো আমাদের এখানে বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা ছিল এরকম, যে আমরা যদি দেখি, এটা ছিল এরকম, আমি যদি কালো কালার দিয়ে লিখি সেটা কিরকম হবে দেখো তো। বিক্রিয়াটা ছিল CH3, তারপরে তোমার এখানে ছিল CH, তারপর ডাবল বন্ড দিয়ে এখানে CH2 ছিল, দেন তুমি এখানে HBr যুক্ত করতেছিলা। এবং বিজ্ঞানী খারাস তোমাকে বলতেছে এবার তুমি এখানে কি যুক্ত করবা? সামান্য করে আর ও ও আর যুক্ত করবা, মানে জৈব পারক্সাইড যদি যুক্ত করো, তাহলে এখানে রেজাল্ট এবার কি হবে দেখো। এখানে তো তোমার দুইটা যৌগ তৈরি হবে, রাইট? এখানে তোমার দুইটা যৌগ তৈরি হবে। তো যৌগ দুটো কি কি দেখো, একটা উৎপন্ন হবে CH3, CH, তারপরে তোমার এখানে Br, এবং এখানে CH3, আবার এখানে দেখো আরেকটা হচ্ছে CH3, CH2, CH2, Br। দেখো মার্কনিকভ নীতিতে তুমি কিন্তু এখানে কি ইউজ করো নাই? RORটা ইউজ করো নাই। তো RORটা ইউজ না করার কারণে তোমার এখানে কি হয়েছিল দেখো তো, উপরেটা 90%, নিচেরটা 10%। এবার এখানে উল্টা ঘটনা ঘটবে, এইটা উপরেরটা উৎপাদন হবে অনলি 0.9%, আর নিচেরটা উৎপাদন হবে প্রায় 99.1%। অর্থাৎ কি হয়েছে দেখো তো ভাই, রেজাল্ট উল্টাই গেছে। মানে আগে যেটা বেশি উৎপাদিত হইতো সেটা এখন কম উৎপাদিত হবে, এবং আগে যেটা কম উৎপাদিত হইতো সেটা তোমার হচ্ছে বেশি উৎপাদিত হবে। সেটা শুধুমাত্র কি ইউজ করার কারণে? এই জৈব পারক্সাইড ইউজ করার কারণে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে ভাই জৈব পারক্সাইড এমন কি করে যার কারণে এই ঘটনাটা ঘটতেছে? সো দেখো ভাই, এটার আসলে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যায়, 3টে স্টেপ আছে। এটা আসলে মেকানিজম যদি ব্যাখ্যা করতে যাই, তো আসলে আমাদের মেকানিজমটা HSC সিলেবাসেও নাই এবং এডমিশনের জন্য লাগে না। আমি জাস্ট তোমাকে একটু করে ওইখানে জাস্ট বলে রাখি, এটা তোমরা পরবর্তীতে পড়বা ভার্সিটিতে উঠলে। আমি জাস্ট তোমাকে একটু করে বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড, পারক্সাইড ফ্রি রেডিক্যাল সৃষ্টির মাধ্যমে এই ঘটনা ঘটায়। সৃষ্টির মাধ্যমে এই ঘটনা ঘটায়, ওকে। তাহলে আমি জিনিসটা তোমাকে একটু করে আবার বলি, যে এখানে কি হয়েছে, তুমি বিজ্ঞানী খারাপ শুধুমাত্র তোমার এখানে মার্কনিকভ নীতির বিক্রিয়াটা ইউজ করছে, জাস্ট এক্সট্রা ভাবে কি অ্যাড করে দিছে, আর ও ও আর এড করে দিছে। এর ফলে কি হয়েছে ভাই, এর ফলে রেজাল্ট উল্টাই গেছে। মানে আগে যেটা বেশি উৎপাদিত হইতো এখন সেটা কম উৎপাদিত হয়ে 0.9%-এ নেমে আসছে, এবং আগে যেটা কম উৎপাদিত হইতো সেটা বেশি উৎপাদিত হয়ে এখন 99.1%-এ নেমে আসছে। তো এখন মনে কোশ্চেন আসতে পারে এটা কেন কেন ঘটছে বা কিভাবে ঘটছে। সো ভাই এটার ব্যাখ্যা আসলে আমাদের তোমার হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেল এবং এডমিশন লেভেলের জন্য ইম্পর্টেন্ট না। তাও জাস্ট তোমরা এতটুকু জেনে রাখো, জৈব পারক্সাইড আসলে বেসিক্যালি কি তৈরি করে? ফ্রি রেডিক্যাল সৃষ্টি করে, এবং ফ্রি রেডিক্যাল সৃষ্টির মাধ্যমে আসলে বেসিক্যালি এই ঘটনাটা ঘটায়। তা আমি যদি তোমাকে জাস্ট একটু করে এটা দেখাই দিই যে জৈব পারক্সাইড ফ্রি রেডিক্যাল কিভাবে উৎপাদন করে। দেখো তো এখানে কি ছিল, আর ও ও আর, তো দুটোটা সেম না, আর ও এবং ও আর। এটা যখন ভাঙে তখন এটা হয়ে যায় কি, আর ও ফ্রি রেডিক্যাল প্লাস আর ও
ফ্রি রেডিক্যাল। সো এই ফ্রি রেডিক্যাল সৃষ্টির মাধ্যমে বেসিক্যালি তোমার হচ্ছে ভাই এই ঘটনাটা ঘটায়। সো ভাই কিভাবে ঘটায় এটা আসলে তোমরা কেউ চাইলে দেখতে পারো, কিন্তু এটা পরীক্ষার রেসপেক্টে এবং আমি মনে করি যেটা তোমাদের জন্য অনেকটাই আনইম্পর্টেন্ট। সো না দেখাটাই বেটার, তোমার সময় নষ্ট হবে। সো তুমি এইভাবে হচ্ছে যে এই জিনিসটা জাস্ট জেনে রাখতে পারো যে ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয় এই কারণে এই ঘটনা ঘটে। আগে দেখো মার্কোনিকভ নীতিতে কিন্তু কোনো কি হয়েছিল না, কোনো কিন্তু ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয় নাই। কিন্তু খারাসের নীতিতে সে যখন জৈব পারক্সাইড ইউজ করছে তখন সেখানে ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়েছে, এবং ফ্রি রেডিক্যাল সৃষ্টি হওয়ার ফলে রেজাল্টটা উল্টাই গেছে। মানে যেটা ন্যাচারাল রেজাল্ট ছিল সেটার পরিবর্তে উল্টা রেজাল্ট আসছে। সো কেউ বিপরীত মার্কোনিকভ নীতি, এটার ইংলিশ নাম হচ্ছে ভাই, আর এটা কি দেখো তো ভাই, এটাকে কেউ বলে হচ্ছে ভাই এন্টি মার্কোনিকভ রুলস। এন্টি মার্কোনিকভ রুলস বা এন্টি মার্কোনিকভ নীতিও বলে, মার্কোনিকভ নীতিও বলে। সো এই তোমার হচ্ছে খালাসি নীতি নিয়ে এতটুকুই, জাস্ট এতটুকু তোমরা পড়বা। জাস্ট সমাধান করার জন্য টু দিয়ে দাও, এখানে জাস্ট টু দাও, সরি এখানে টু না, হ্যাঁ এতটুকুতে টু দিলেই হবে, জাস্ট সমাধা করার জন্য। So, আশা করি তোমরা এখানে বিক্রিয়াটা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে আমরা আলোচনা করলাম অলরেডি কি কি নিয়ে, দেখো তো। আজকে হচ্ছে আমরা আলোচনা করলাম তোমার হচ্ছে ভাই ফার্স্টে সংযোজন বিক্রিয়ার মেকানিজম নিয়ে, দেন হচ্ছে আমরা আলোচনা করলাম হচ্ছে তোমার ভাই মার্কোনিকভ নীতি, এবং আমরা এখন আলোচনা করলাম বিপরীত মার্কোনিকভ নীতি। সো চলো আমরা তাহলে এখন আলোচনা করব অ্যালকিনে হাইপোথ্যালাস সংযোগ। দেখো প্রথমে আমরা আলোচনা করতে চাই ভাই হাইপোথ্যালাস জিনিসটা কি। হাইপোথ্যালাস হচ্ছে ভাই এরকম, তোমার এখানে একটা এইচ ও থাকবে, একটা হ্যালোজেন থাকবে। সাপোজ ধরো তুমি বিআর কে নিছো, তার মানে এই যে OH এবং বিআর এই দুটো যদি যৌগ একসাথে থাকে, তাহলে এই যৌগটাকে বেসিক্যালি বলা হয় তোমার হচ্ছে ভাই হাইপোহ্যালাস। ওকে, সো বলতেছে যে তোমার এখন আমরা পড়বো কি অ্যালকিনে হাইপোহ্যালাস সংযোগ। তার মানে ধরো আমি একটা অ্যালকিনকে নিচ্ছি, সাপোজ ধরো ভাই আমি অ্যালকিনটা নিচ্ছি হচ্ছে ভাই প্রোপিনকে নিচ্ছি, তার মানে CH3, তারপরে ধরো ভাই CH, তারপর হচ্ছে ভাই তোমার এখানে ধরো CH2। তো এটার সাথে আমি কি করলাম, এই এইচ ও বিআর কে কানেক্ট করলাম। দেখো তো ভাই এই যে হাইপোথ্যালাস, এটার মধ্যে OH হচ্ছে একটা অংশ, বিআর হচ্ছে একটা অংশ। আমরা জানি OH টা অলওয়েজ কি হয়, নেগেটিভ হয়। তাহলে এটা যদি নেগেটিভ হয়, বিআর কে বাধ্যতামূলকভাবে পজিটিভ হইতে হবে। দেখো আমরা অলরেডি এটাও দেখে আসছি, অ্যালকাইল মূলক যেটা সে হচ্ছে ইলেকট্রন দাতা, তাহলে এখান থেকে ইলেকট্রন ফ্লো করবে। ওকে, সো ইলেকট্রন ফ্লো করে লাস্টের কার্বনটা আংশিক নেগেটিভ হয়ে যাবে, এটা একটু এর আগেরটা আংশিক পজিটিভ হবে। তাহলে এখানে কি হবে, এই OH টা তাহলে এই পজিটিভ এসে যুক্ত হবে, এবং এই বিআরটা তাহলে ভাই এই এখানে নেগেটিভ এসে যুক্ত হবে। কেন? কারণ আমরা জানি পজিটিভকে তোমার নেগেটিভ টানে, নেগেটিভকে তোমার হচ্ছে ভাই পজিটিভ টানে। সো ফলে দেখো তবে এখানে কি উৎপাদন হবে, আমরা যদি দেখতে চাই রেজাল্টটা। ফলে দেখো এখানে যেটা উৎপাদন হবে CH3, তারপর তোমার এখানে CH আছে, এই CH এসে বসবে কে, OH এসে বসবে, এবং তোমার এখানে উৎপাদন হবে হচ্ছে ভাই CH2, এটার সাথে তাহলে হচ্ছে ভাই তোমার এখানে বিআর এসে বসবে। তো এখানে তোমার হচ্ছে ভাই এই যৌগটা তৈরি হচ্ছে। সো আমরা চাইলে কিন্তু এই যৌগের নামকরণও করতে পারি এভাবে, এটাকে তুমি 1 নাম্বার দাও, 2 নাম্বার দাও, 3 নাম্বার দাও, তাহলে এটার নাম কি হয়ে যাবে, দেখো এটার নাম হবে 1 ব্রোমো প্রোপানল 2, অথবা প্রোপেন 2 অল, যেটাই তুমি দাও। এটা বলতে পারো এরকম 1 ব্রোমো প্রোপানল তোমার হচ্ছে ভাই 2, সেই যৌগের নাম হচ্ছে ভাই আমার এটা। তো আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। এরপরে চলো আমরা দেখতে থাকি যে অ্যালকিনে সালফিউরিক অ্যাসিড সংযোজন, এটাও আসলে সেম ভাবে তোমার এখানে ঘটবে। কিভাবে চলো দেখি, চলো এখানে একটা প্রোপিন নিই, CH3 CH ডাবল বন্ড CH2, যদি এর সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিই H2SO4, তো এখানে কি হবে, দেখো এখানে এখানে কি উৎপাদন হবে। দেখো ভাই, সো ফার্স্ট কথা, অ্যালকাইল মূলক সেই ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দান করলে এই ইলেকট্রনগুলো কোথায় জমা হবে, ইলেকট্রনগুলো জমা হবে শেষ কার্বনে, তার এটা আংশিক নেগেটিভ হবে, এটা আংশিক পজিটিভ হবে। দেখো তো ভাই সালফিউরিক অ্যাসিডকে আমি কিভাবে লিখতে পারি ভাঙায়, সালফিউরিক অ্যাসিডকে আমি ভাঙায় লিখতে পারি এভাবে, দেখো আমি লিখতে পারি H প্লাস, এবং আমরা লিখতে পারি হচ্ছে ভাই তোমার SO4 H মাইনাস। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি সালফিউরিক অ্যাসিডকে ভাঙে H প্লাস এবং SO4 H মাইনাস। তাহলে এই যে পজিটিভটা আছে দেখতেছো, এই পজিটিভটা গিয়ে কোথায় বসবে, এই পজিটিভটা গিয়ে বসবে নেগেটিভে, এবং এই যে তুমি নেগেটিভ দেখতেছো, এই নেগেটিভ গিয়ে কোথায় বসবে, এই নেগেটিভ গিয়ে বসবে তোমার হচ্ছে ভাই এখানে পজিটিভে। তার মানে এখানে কি উৎপন্ন হবে, CH3, তারপর হচ্ছে ভাই তোমার এখানে CH, তারপর এখানে উৎপন্ন হবে হচ্ছে SO4 H, এবং দেন এখানে উৎপন্ন হবে তাহলে তোমার এখানে CH3, যেহেতু হাইড্রোজেন এসে বসছে এখানে। দেন ভাই দেখো, যদি তুমি এই যৌগটাতে ফার্দার যদি ভাই পানি যুক্ত করতা, তাহলে এই যৌগটাতে যদি ভাই আমি কি করতাম, দেখো তো এখানে এই যৌগটাতে যদি আমি ফার্দার এখানে পানি যুক্ত করতাম, তাহলে কি হতো দেখো তো, যদি এখানে আমি পানি যুক্ত করতাম, তো পানির মধ্যেও কিন্তু দুইটা অংশ থাকে, পানিকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি H প্লাস এবং
OH আয়ন আকারে, মাইনাস আকারে। তো ওই H প্লাসটাকে এই SO4H গ্রহণ করে কি তৈরি করে ফেলতো, H2SO4, তাই না? তাহলে এখানে SO4H চলে গেছে, তাহলে এখানে হাত খালি হয়ে গেছে, তখন সেখানে OH এসে বসতো। তাহলে এখানে তোমার হচ্ছে OH এসে বসলে CH3CH, তোমার হচ্ছে যে ভাই CH3OH এসে বসতো। তাহলে দেখো জিনিসটা বুঝতেছো কিনা এখানে, তাহলে হয়েছে কি দেখো তো ভাই, এখানে হয়েছে হচ্ছে এরকম, তোমার এখানে SO4H যেটা ছিল সেটা তাহলে ভাই H কে গ্রহণ করে H2SO4 এ কনভার্ট হয়েছে, এবং SO4H এর হাত খালি হয়ে গেছে, ওই খালি হাতে এসে OH টা এখানে বসে গেছে। তো এখান থেকে আমরা একটা দেখো তো ইম্পর্টেন্ট একটা কনক্লুশন টানতে পারি, যেমন এখানে এখানে যে যৌগটা তোমার এখানে তৈরি হয়েছে, যে যৌগটা তোমার এখানে তৈরি হয়েছে, এটা কি বলতো বেটা, এটা হচ্ছে তোমার হচ্ছে ভাই একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো এটা হচ্ছে তোমার এটা কি ভাই, এটা হচ্ছে তোমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো এখান থেকে একটা আমরা কনক্লুশন দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে ভাই আমার একটা অপ্রতিসম অ্যালকিন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা সম্ভব। তাহলে এখানে আমরা একটা কনক্লুশন দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে কি অপ্রতিসম অ্যালকিন থেকে তোমার হচ্ছে কি তৈরি করা সম্ভব ভাই, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা সম্ভব। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা সম্ভব। তো আশা করি তোমরা জিনিসগুলো সবাই বুঝতে পারছো। সো ভাই আমি যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যদি তুমি ভিডিও ভালো লাগে তুমি হচ্ছে ভিডিওতে লাইক করতে পারো, তোমার বন্ধুর কাছে তুমি শেয়ার করতে পারো, এবং তুমি বেশি বেশি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, সো আজকে তাহলে এতটুকু থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।